স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ বিহিন্দি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনীতির মাঠ আপাতত কিছুটা শীতল। এদিকে শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সংসদে যায়নি বিএনপি। তবে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের বিচারে আটক নেতাদের মুক্তির দাবিতে এখন মুখোমুখি সরকার ও জামায়াত। এই বিচার বন্ধের দাবিতে আবারও সারা দেশে সহিংসতা চালিয়েছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। এর আগেও পুলিশের উপর হামলা চালিয়ে খবরের শিরোনাম হয়েছিল তারা। আর এক বছরের মধ্যেই হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে যুদ্ধাপরাধের বিচার নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ, যোগবত আন্দোলন আর মাঠ গোছাতে নানা হিসাব নিয়ে সময় পার করছে রাজনৈতিক দলগুলো। বড় দুই দলের সমঝোতা না হলে তৃতীয় শক্তির উত্থানের কথা শোনা যায় মাঝে মাঝে। এই অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজবো কিছু প্রশ্ন উত্তর। জামায়াতের হামলা ঠেকাতে কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? তত্ত্বাবধায়ক ইস্যুতে কোন পথে হাঁটছে সরকার ও বিরোধী দল? সাম্প্রদায়িক রাজনীতি মোকাবেলায় সরকারের নীতি কি? নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের সংলাপের সম্ভাবনা কতটুকু? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন, ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মণ্ডলীর সদস্য জনাব হায়দার আকবর খান রণ, আছেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব ফরহাদ মজহার, আছেন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শিক্ষক ও সুচিন্তা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ এ আরাফাত। স্বাগত আপনাদের। জনাব হায়দার আকবর খান রণ, আজ অর্থমন্ত্রী বলেছেন সারা দেশে 500 জায়গায় জামাত শিবিরের হামলা চালিয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, যারা গোপন তথ্য সংগ্রহ করেন তারা ব্যর্থ। এবং তিনি ইঙ্গিত করেছেন যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রক এবং যারা পুলিশ বাহিনী আছেন তারা এই বিষয়ে ব্যর্থ। যদিও পুলিশের মহাপরিদর্শক হাসান মোহাম্মদ খন্দকার দাবি করেছেন আজকের অরাজকতার ব্যাপারে, শিবিরের আজকের অরাজকতার ব্যাপারে তাদের কাছে আগাম তথ্য ছিল। এই বিষয়ে আপনার না, আগাম তথ্য ছিল সেটা তো বোঝা যাচ্ছে না। যদি থাকে তাহলে প্রিকশন নেয়নি কেন? আর জামাতের দিক থেকে তারা তো মরিয়া হয়ে উঠেছে। তাদের একজনকে অলরেডি ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে এবং হয়তো আরো অনেকগুলো পেন্ডিং আছে। তা সেক্ষেত্রে তো এই যেটা সরকারের শুধুমাত্র পুলিশের উপর নির্ভর নয়, জনগণকে মোবিলাইজ করা দরকার, সেই কাজটা করা দরকার বলে মনে করি। জনগণের মোবিলাইজেশনটা ঠিক বুঝি না আমি। জনগণ কি করবে? পুলিশকে সহায়তা করবে? না, পুলিশকে সহায়তা না। পুলিশকে সহায়তার তো একটা সাইড আছে, সেটা অন্য, মানে জনমত তৈরি করা। ওরা তো ইন্টারন্যাশনাল পাবলিসিটি আরম্ভ করেছে। আমি শুনে আশ্চর্য হলাম যে এই যে কি বাচ্চু রাজাকার, একটা বদমাইশ বাজে লোক, তাকে নাকি ইন্টারন্যাশনালি করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, একজন বড় আলেম হিসাবে প্রচার করা হচ্ছে। এর এগেনস্টে তো ক্যাম্পেইন করা দরকার আমাদের। এবং এই ক্যাম্পেইনে জনগণ অংশগ্রহণ করবে এটা আপনারা বলছেন? আমার তো মনে হয় এটা করা উচিত বলে। জনাব ফরহাদ মজহার, আজকে মতিঝিলে যে হামলা ভাঙচুর এইসব ঘটনা ঘটেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠনের কাণ্ড বলে উল্লেখ করেছে বিসিসিআই এবং তারা তার বিচার দাবি করেছে। তো বিসিসিআই অ্যাকচুয়ালি যা বলেছে সেটা হচ্ছে যে তারা একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য যারা ভাঙচুর করেছে এবং যারা জামাতে ইসলামের কর্মী বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার মন্তব্য শুনবেন? আমার কাছে কি শুনতে চান, মানে এরা সন্ত্রাসী কিনা? তাই জি, এখন সন্ত্রাসী শব্দগুলো তো রাষ্ট্রের দিক থেকে যারা ভুক্তভোগী তাদের দিক থেকে তারা তাদের মতন করে এক একটা ক্যাটাগরিতে ব্যবহার করবে। আবার যারা এই হামলাটা করছে তা আবার রাষ্ট্রকে সন্ত্রাসী বলবে। মানে আমরা এই ডিসকোর্সের মধ্যে ঢুকলে আসলে পলিটিক্যাল চরিত্রটা বুঝতে পারবো না। মূল সমস্যাটা যেটা হয়েছে যে আমাদের এখানে যেটাকে আমরা বলি যে উদারনৈতিক যে জায়গাটা আমাদের মতন দেশে যেখানে গণতন্ত্রও নাই, সেখানে যে উদারনৈতিক যে জায়গাটা থাকা দরকার, মত প্রকাশের ক্ষেত্রে, আপনার রাজনৈতিক সমাবেশ করবার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যেটা করা দরকার, এটাকে যখন আমরা ক্রমশ সংকুচিত করে ফেলি এবং একই সঙ্গে যখন যেটা সম্ভাব্য যে রাজনৈতিক বিপদ আসতে পারে, যাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার এবং একই সঙ্গে আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে মোকাবেলা করা দরকার, এই দুটো সমন্বয় যখন এটা করতে সম্পূর্ণভাবে যখন ব্যর্থ হই, তখন রাষ্ট্র এই ধরনের আপনার বিপদের মধ্যে পড়ে। এই এক্স্যাক্টলি এই ঘটনাগুলো ঘটছে। ফলে আপনি কোন পক্ষে আসছেন সেখানে বলে আপনি নিন্দা করবেন, আপনি যদি বিরুদ্ধ পক্ষে থাকবেন আপনি নিন্দা করবেন না, কারণ সেজন্য বাংলাদেশটা ওই ধরনের একটা রাজনৈতিক বিভাজনটা দ্রুত গড়ে উঠছে। আপনি তো কোনো পক্ষে নাই, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি তো কোনো মোরাল জাজমেন্ট করি, পলিটিক্স ইজ পলিটিক্স। আমি তো মোরালি কথা বলতে গেলে সেটা ভিন্ন আলোচনার বিষয়টা হচ্ছে যে পলিটিক্সের ক্ষেত্রে আর মোরাল ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যে উদারনৈতিক যে স্পেসটা, এটাকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করা হয়েছে এবং বাংলাদেশে যে বিচার ব্যবস্থার কাছে যে বিচারটা পাবার যে কথাটা ছিল
শুধুমাত্র আমি ট্রাইবেলের কথা বলছি না, সামগ্রিকভাবে সেখানে নাগরিকরা তাদের বিচারটা পায়নি। আপনি যখন সমাবেশের বিরুদ্ধে, শুধু জামাত না, যে কোনো সমাবেশের বিরুদ্ধে আপনি যখন হামলা করেন, যে রাজনৈতিক দলগুলো যেই ক্ষমতা আসুক না কেন, যখন আর বিএনপি থাকে তখন আওয়ামী লীগকে পেটায়, যখন আওয়ামী লীগ থাকে তখন বিএনপিকে পেটায়, বিরোধী পক্ষকে পেটায়। তো এর ব্যাপারে তো আমরা কখনো এই পর্যন্ত কোনো পরিষ্কার করে কথাটা বলিনি যে এটা আমরা চাই না, কারণ সমাবেশ করার অধিকার প্রত্যেকেরই আছে। আর আপনি যদি মনে করেন যে জামাতে ইসলামী একটা রাজনৈতিক দল, একটা সংবিধিবদ্ধ দল, ফলে তার সমাবেশ করার জন্য অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে, কিন্তু আপনি যখন এই জায়গাটাকে যখন আপনি সম্পূর্ণ রাখেন না, আপনি যখন সংকুচিত করে ফেলেন, এটাকে যখন অস্বীকার করেন, তার স্বভাবতই আপনাকে এই পরিণতিটা আপনাকে মেনে নিতে হবে। এই পরিণতিটা বাংলাদেশে কোন দিকে নিয়ে যায় তাতে আমি উদ্বিগ্ন, সেটা ভিন্ন প্রশ্ন বাংলাদেশের নাগরিক আকারে। কিন্তু আমি কোনো মোরাল জাজমেন্ট নিয়ে, কোনো পক্ষে জাজমেন্ট নিয়ে কে সন্ত্রাসী কে সন্ত্রাসী না, এই বিতর্কে ঢুকতে চাইনি। আমি একটু মানে আজকের পত্রপত্রিকায় যেভাবে খবরগুলি এসেছে সেটা হচ্ছে যে আজকে আসলে কিন্তু কোনো সমাবেশে বাধা দেওয়ার ব্যাপারটা না, আজকে হচ্ছে যে একটি ঝটিকা মিছিল থেকে হঠাৎ করেই তারা পুলিশের মানে ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ আরাফাত, আপনি শুনছিলেন জনাব ফরহাদ মঞ্জুর যা বলছেন এই ব্যাপারে আপনার মন্তব্য? অন প্রিন্সিপাল ওনার সাথে আমি একমত যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটি দলের এবং বিরোধী দলের বিশেষ করে তাদের যে ডেমোক্রেটিক স্পেসটা দিতে হবে, দেওয়ার প্রয়োজন আছে, এবং সেখানে রাষ্ট্রকে টলারেন্ট হতে হবে। এবং এই জায়গাতে রাষ্ট্র যখন স্বৈরাচারী যদি হয়ে ওঠে তাহলে অফকোর্স এক ধরনের রিপারকাশন হবে, এক ধরনের বিরোধিতা এবং এক ধরনের সংঘাতের দিকে যাবে। এই বিষয়গুলি আমরা আমাদের অতীতে ইতিহাসে আমরা দেখেছি, এই গণতান্ত্রিক শক্তি কিভাবে স্বৈরাচারী শক্তির বিপক্ষে লড়াই করে টিকে থেকেছে এবং বিজয়ী হয়েছে। কিন্তু আজকের বাস্তবতার বিষয়টি কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে আমি শিবিরকে বা জামাতকে আসলে গণতান্ত্রিক ফোর্স হিসেবে দেখতে চাই না। এবং তাদের যে আন্দোলন, যে নেচারটা যদি আপনি দেখুন, ওরা যে একটা মানে ওদের গণতান্ত্রিক স্পেস সংকুচিত হওয়ার ফলশ্রুতিতে যে রিয়াকশন করছে, বিষয়টি এরকম নয়। ওরা কিন্তু ডেলিবারেটলি, আপনি চিন্তা করে দেখুন, একবারে কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে যে ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যে বিচার কার্য চলছে, সেই আইনকে, সেই সংবিধানকে চ্যালেঞ্জ করে, তাকে প্রত্যাখ্যান করে তারা রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে এই ধরনের সংঘাতের জন্ম দিচ্ছে। এবং তারা, আপনি যদি নিকট অতীতে দেখেন তাদের যে কর্মকাণ্ডগুলি, প্রত্যেকটি ক্ষেত্রে তারা ডেলিবারেটলি এবং উদ্দেশ্যমূলকভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে সংঘাত তৈরি করেছে এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। এখানে উল্টো আমরা পুলিশকে মার খেতে দেখেছি, পুলিশকে আমরা এখানে জনগণের শান্তি শৃঙ্খলা প্রোটেকশন দেওয়ার জন্য, রক্ষা করার জন্য তারা চেষ্টা করতে যে তারা মার খেয়েছে এবং তাদের অদ্ভুত অভিনব পদ্ধতিতে, এবং আপনার সাধারণ একটা টিপিক্যাল রাজনৈতিক দল যে কাজগুলি করে না সেইভাবে তাদেরকে আমরা অলমোস্ট চোরাগুপ্তা হামলার মতন দেখেছি। একজন লোক হুট করে চলে আসলো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটি বাঁশি বাজালো, হাজার হাজার লোক কোত্থেকে চলে আসলো, এসে ভাঙচুর করে আপনার আগুন জ্বালিয়ে তারপর হুট করে নাই হয়ে গেল। এই ধরনের আচরণ আমরা কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে দেখিনি। পলিটিক্সে কি হয় ইউজুয়ালি দেখেন, টিপিক্যালি যদি আপনি দেখেন, আগে থেকে মানুষ জমায়েত হয়, একত্রিত হয়, তাদের সামনে ব্যানার থাকে, তারা আগে থেকে ডিক্লেয়ার করে মুখোমুখি হয় স্বৈরাচার শক্তির বিপক্ষে। কিন্তু এখানে কিন্তু একেবারে কাওয়ার্ডিক, মানে একেবারে ভীরু কাপুরুষের মতন তারা যে আচরণ করছে, বিষয়গুলি কিন্তু অ্যাবসলিউটলি। প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক দল কিন্তু আওয়ামী লীগও না, গণতান্ত্রিক দল কিন্তু বিএনপি না, গণতান্ত্রিক দল কিন্তু জামাতে ইসলামীও না। মানে বাংলাদেশে এই পর্যন্ত আমরা গণতান্ত্রিক দল কাউকে আমরা বলতে পারছি না। শুধু তাই নয়, রাষ্ট্র জনগণের যেসব গণতান্ত্রিক অধিকারগুলো থাকা উচিত, উনি যেটা বলছেন যে আমাদের সাংবিধানিক বিরুদ্ধে, বাংলাদেশ সংবিধান তো গণতান্ত্রিক না, ফলে আপনি এখানে তো গণতান্ত্রিক অধিকার রক্ষিত না, নাগরিক অধিকার রক্ষিত নয় সংবিধানের মধ্যে। পঞ্চদশ সংশোধনীর পরে তো এই গণতন্ত্রের সংবিধান আদৌ, এটা আপনি কি সংবিধান আমি নিজেও জানি না, এটা একটা জগাখিচুড়ি জিনিস। তাহলে এই পরিস্থিতি তো আপনি এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। ফলে আমি যেটা বলবো, যেটা আমি অনুরোধ করবো সকলকে, যে আমরা মোরাল আর্গুমেন্ট না করে যে কি হচ্ছে না করছে বাংলাদেশে ব্রডলি পলিটিক্যাল ক্রাইসিসটা কি, এটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা কোনো পক্ষের বাইরে গিয়ে সত্যিকারের সংকটটাকে চিহ্নিত করতে পারবো। মানে আমরা দলের মধ্যে থাকলে কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো। আমি একটু রণবের কাছে আসি, শুধু আপনার কাছে একটু শুনে আসি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামী গণতান্ত্রিক দল না বলে আপনি বলেছেন, ছোট বা বাম দলগুলি বা অন্য কোন গণতান্ত্রিক দল কি বাংলাদেশে আছে? বাংলাদেশের গণতান্ত্রিক দলটা কি আছে কি না, আপনার সংজ্ঞা? আমার সংজ্ঞাটা তো প্রশ্ন না, আপনার সংজ্ঞায়, মানে আমার সংজ্ঞা গণতন্ত্রের প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র এবং নাগরিকদের সম্পর্ক নির্ধারণ, যার মধ্যে রাষ্ট্র নাগরিকদের মর্যাদা, তার ব্যক্তি অধিকারের মর্যাদা বা আন্তর্জাতিকভাবে যে সকল অধিকারগুলোকে স্বীকার করে তাকে রাষ্ট্র তার ভিত্তি হিসেবে গ্রহণ করে। আমাদের এখানে গণতন্ত্র বলতে নির্বাচন ছাড়া তো আমরা কিছু বুঝি না।
ফলে আমরা তো এই পর্যন্ত কোনো গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই করতে পারিনি। আপনি তারপর গণতন্ত্র নিয়ে কথা বলতে কোনো লাভ নাই, ফলে এই কাজটা তো অসম্পূর্ণ রয়ে গেছে। রণ ভাই, তার মানে হচ্ছে রণ ভাইদের দলও আসলে গণতান্ত্রিক দল না, এবং আচ্ছা ও প্রসঙ্গ থাক। জি একটা কেন? না না বলুন আর সে প্রসঙ্গ। আপনার মতে আমি গণতান্ত্রিক দল না আমার মত আমি বলবো, আপনার মত আপনি বলবেন। না, আমি না করছি না, আপনি বলছেন ঠিক আছে, সেটা আরেক বিষয়। গণতান্ত্রিক আচরণ বিএনপি আওয়ামী লীগ কেউই করেনি। এই সম্প্রতি আমরা আমি আমার মধ্যে আচরণ বলি নাই, কিন্তু আমি গণতন্ত্রের কথা বলছি। না, না। আচরণ দিয়ে আমার কিছু আসে যায় না। আচ্ছা আমারটা আচরণ দিয়ে কি করবো? আমারটা আমাকে বলতে দেন। সেই ব্যাপারে আমাদের তো সমালোচনা প্রচুর রয়েছে এবং এই বর্তমান সরকারের বিরুদ্ধেই রয়েছে। সেদিন আমাদেরকে ওই যে স্প্রে মারলো, হ্যাঁ, এবং উইদাউট এনি ইয়ে। আর জামাতের ক্ষেত্রে তারা কিন্তু মার খায় পুলিশ। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি সবারই মানে সম্পর্কে আমার ক্রিটিসিজম আছে, সিভিয়ার ক্রিটিসিজম আছে। সেইটা এক জিনিস, আর জামাত কিন্তু আরেক জিনিস। জামাত হচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে, যারা রেসপন্সিবল ফর রেপস অ্যান্ড কিলিং, জেনোসাইড, পাকিস্তানের কোলাবরেটর। আমি সরকারকে অভিযুক্ত করছি একটা ব্যাপারে, যে তা এই জামাত ইসলাম কিন্তু ট্রাই করা হচ্ছে যে কে রেপ বা খুন বা এই সমস্ত কাজ করেছে, অগ্নিসংযোগ ইত্যাদি অধিক মানে মানবাধিকার কথা বলেছে। আরে পাকিস্তানের পক্ষে লড়াই করাটা তো আমাদের সবচেয়ে বড় ইয়ে, সেটা কিন্তু আনা হচ্ছে না। আপনি বলেন যে ফরাদ ভাই যে বিষয়টি এনেছিলেন যে জামাত ইসলামী এখনো পর্যন্ত নিষিদ্ধ কোনো দল নয়, না করা উচিত সেটা কিন্তু আলাদা তর্ক। তো তারা যদি সভা সমাবেশ করতে চায় এবং সভা সমাবেশের জায়গাগুলি যদি সংকুচিত হয়ে আসে, তাহলে তারা তো এরকম একটা অবস্থায় মানে সভা সমাবেশ কোথায় তাদের করতে দেওয়া হচ্ছে না এবং সংকুচিত হচ্ছে, সেটা তো হচ্ছে না। তারা তো নেমেই মারামারি করছে, তারা তো নেমেই সংঘাত তৈরি করছে। সেখানে পুলিশ কি মার খাবে? এবং মার খাচ্ছে তো, সেখানে পুলিশ কি এটা প্রোটেকশন দিবে না? একটা কথা, সবার সম্বন্ধে যে অ্যাটিটিউড জামাত সঙ্গে সেম অ্যাটিটিউড আমি নিতে পারবো না। অন্যান্য দলগুলো তো করছে এবং সেখানে মারামারি হচ্ছে, মার খাচ্ছে। আসলে মনে হলো যে জামাত পলিটিক্যালি বিজয়ী হচ্ছে, তাদের আতঙ্ক দেখে আমি দেখতে পাচ্ছি যে জামাত কিন্তু বাংলাদেশের পলিটিক্সে তার জায়গাটা করে নিচ্ছে। মানে তারা যে এখন যে তাদের যে কৌশলটা গ্রহণ করেছে, যে সন্ত্রাসের যে কৌশল, তাতে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে ভয়ানক আতঙ্ক দেখছি আমি, তাদের শ্রমিক শ্রেণী আমি একমত নই। আপনার কথা বলছেন, আপনি শ্রমিক শ্রেণী এত আতঙ্কিত না আপনাদের মতো, মধ্যবিত্ত শ্রেণীর মতো। আমাদের এটা এদের কাছে ইস্যু না। ওটা প্রথম কথা না ভাই, আপনি আচ্ছা নাই শ্রমিক শ্রেণীর সঙ্গে ওই তর্ক করবেন না। আপনার শ্রমিক সঙ্গে নাই এটা বলবেন না। আপনারা আওয়ামী লীগের সঙ্গে আছেন, শ্রমিক সঙ্গে নাই। বিকজ আমাদের পলিটিক্সটা এসেনশিয়ালি একটা পার্টিকুলার পার্টিজান পলিটিক্স। শ্রমিক শ্রেণীদের বিরুদ্ধে এই পর্যন্ত আপনারা হরতাল করেন নাই। যখন তাজরিনে, যখন ফ্যাশনে, যখন এই শ্রমিকটা মারা গেছে, 60টা শ্রমিক যখন মারা গেছে, আপনাদের রিঅ্যাকশন আমরা দেখি নাই। ইউ ডোন্ট রিপ্রেজেন্ট দ্য আপনি তো খবরই রাখেন না। আমার খবর রাখা দরকার না। শুনেন, আপনার সঙ্গে তর্ক করে লাভ নেই। আমার কথা বলতে দিন, আমি যেটা কথা বলতে আপনারা যখন মধ্যবিত্ত শ্রেণী যখন আতঙ্কিত হয়ে ওঠেন, কারণ আমি মনে করি যে যদি একটা রাজনৈতিক দল, যাকে আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য সত্যিকারের শত্রু, তাহলে তার সঙ্গে একটা ইডিওলজিক্যাল লড়াই আমাকে করতে হবে। এই ইডিওলজিক্যাল লড়াইটা আমরা 71 থেকে আজ পর্যন্ত আমরা কখনো করি না। আজ পর্যন্ত কখনোই দেখবেন না যে বামপন্থী বলুন কি বাংলা জাতীয়বাদী বলুন কি বাংলাদেশি জাতীয়বাদী বলুন, যে এইখানকে ইসলামের প্রশ্ন আর 71 সালের প্রশ্নটা কি করে আলাদা, এটা আমরা কখনো কিন্তু আলোচনা করি না। আমরা একটা অন্য জায়গায় চলে গেলাম। অন্য মানে আমরা একটা সম্বন্ধে আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমার দল সম্বন্ধে হাজারটা অভিযোগ করেন, সেটা নিয়ে আরেকটা আলোচনা। আপনার মতে আমার দল গণতান্ত্রিক না, ইত্যাদি ইত্যাদি। আমি সে দল না আপনার মত হতেই পারে। আমি একজন নাগরিক, আমার মত থাকবে, আমার কথা বলবো, আমার বিশিষ্ট নাগরিক, ঠিক আছে, নিঃসন্দেহে। হ্যাঁ, আপনার মত থাকতেই পারে। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, সেটা বলেন আপনি 100 বার বলেন, আরো অনেকে বলবো অনেক কথা। কিন্তু আমার প্রসঙ্গটা কমপ্লিটলি অন্য। সেইটা এই প্রসঙ্গে ফট করে আমার দলকে এনে এই জিনিসটা মানে আগে আরেক দল ছিলেন, এখন একটা দল করেন, সেটাও একটা ভিন্ন প্রসঙ্গ। প্রসঙ্গটা আসবো যেহেতু আমাদের জামাত শুড নট বি অ্যালাউড টু ফাংশন। দিস শুড বি দ্য পজিশন।
আমি এটাই না, বলছি, আমি আমাদের শুনেন, অ্যান্টি ডেমোক্রেটিক না, এটা anti-democratic নয়। টেন্ডেন্সি যেটা, এটা হলো তার No, খুব no, ভালো no, this is the- সুন্দর প্রমাণ। এইটা- আমার আর কোনো এইটা হচ্ছে সাক্ষী লাগবে না, গণতন্ত্রের, এইটা হচ্ছে কোনো প্রমাণ স্বাধীনতা। লাগবে না। রণভাই যথেষ্ট আমার জন্য দেখাতে যে বাংলাদেশে আমরা কি পরিমাণ অ্যান্টি ডেমোক্রেটিক, কি পরিমাণ ফ্যাসিস্ট হয়েছি, না, না, যে আমরা না, মনে করি যে রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্বারা আমরা গণতন্ত্র কায়েম করব। এটা আমি তার সঙ্গে একমত না, করি না। রাষ্ট্রীয় এর সঙ্গে না, ফরহাদ ভাই, একদমই। এটাকে আপনি রাষ্ট্রীয় সন্ত্রাস কেন নিঃসন্দেহে আপনি বলছেন? যখন নিষিদ্ধ করেন, আপনি নিষিদ্ধ করার কথা বলেন, আপনি ইডিওলজিক্যালি লড়াই করার কথা, আপনার কোনো ক্ষমতা নাই। আপনি জামাতকে সঙ্গে বসে তাকে প্রমাণ করতে পারছেন না, আপনি আচ্ছা, এটা আমি অগণতান্ত্রিক একটু দল, করতে চাই। আপনি খালি 71 সালে ক্রাইমের কথাটা জি, বলছেন। জি। এটা এখানে তো এখানে আমরা প্রথমে রাষ্ট্র আমি দেখাতে পারবে না। একটু বিনয়ের সাথে এবং জি। আমি যেটা মনে করি, আমার মনে হয় যে আমরা একটু মোহাম্মদ আরাফাতের কাছে একটু আসি, তার আগে একটা বিরতি নিয়ে আসি। বিরতির পরে মোহাম্মদ আরাফাতের কাছে আসি যে একটা বিষয় যে ফরহাদ ভাই তুলেছিলেন যে জামাতের সঙ্গে আমরা বসে আলোচনা করে কেন না, বিষয়টা আমি ইয়ে করতে পারবো বলিনি। না। আমি ইডিওলজিক্যাল, এটাই বলিনি। আমি তো ইডিওলজিক্যাল লড়াই, লেখালেখি, প্রতিবাদ, অন্যান্য আলোচনা দেখানো যে জামাত কেন বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। 71 সালের ঘটনা দিয়ে আপনি বাংলাদেশের ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে পারবেন না। ইসলামী রাজনীতির কথা বলা হচ্ছে না, জামাতে ইসলামী রাজনীতির কথা বলা হচ্ছে। দুই প্রসঙ্গ, আমরা একটু দুটো আলাদা আরাফাতের কাছে প্রসঙ্গ। আসবো, একটা বিরতি নিয়ে আসি। আরাফাত, আমি বিরতির আগে জনাব ফারাদ মাজা যে বিষয়টি বলেছিলেন, আমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। উনি বলেছেন যে আমাদেরকে দেখে মনে হচ্ছে আতঙ্কিত, যে ওনার ইন্টারপ্রিটেশন হতে পারে, বাট আমি মোটেও এটাকে আতঙ্কিত না বলে আমি বলবো যে আমরা অনেক বেশি টলারেন্ট অ্যান্ড সহ্য করছি। জামাতের অপরাধ 3টি, যেতে হায়দার আকবর খান রণ সাহেব বলার চেষ্টা করেছিলেন, আমি খুব স্পেসিফিকলি বিভিন্ন জায়গায় বলেছি। প্রথম অপরাধ হচ্ছে তারা সুনির্দিষ্টভাবে আইন ভেঙেছে, যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, জেনোসাইড করেছে, যার সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা ছিল এবং তার জন্য তাদের আইনের দৃষ্টিতে তারা অপরাধী। দ্বিতীয় অপরাধ নৈতিকতার দৃষ্টিতে, যারা একটি দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যখন মা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, তার বিপক্ষে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলাদেশে তাদের কোনো অধিকার থাকে না রাজনীতি করার। তৃতীয় অপরাধ হচ্ছে গণতন্ত্রের দৃষ্টিতে, তার যে গঠনতন্ত্র এটি গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক সরাসরি ভাবে। আপনাকে 1টি, 2টি, 3টি, 4টি, 100টি আমি বলতে পারবো কোথায় কোথায় সাংঘর্ষিক। এবং এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এরকম একটি অগণতান্ত্রিক নাৎসিবাদী ফ্যাসিস্ট দলকে সহ্য করাটাই অগণতান্ত্রিক, তার নিষিদ্ধ করার দাবি করাটা অগণতান্ত্রিক নয়, সেটিই গণতান্ত্রিক হওয়া উচিত। যে গণতন্ত্রের বিপক্ষে দাঁড়াবে, গণতন্ত্রের বিপক্ষে যার আচরণ হবে, তার প্রিন্সিপাল হবে, তার ফিলসফি হবে, তার গঠনতন্ত্রের মাধ্যমে যার ম্যানিফেস্টেশন থাকবে, যেটা আমরা পড়লেই দেখতে পারি, সেই জিনিসটিকে আমরা বাঙালিরা রাদার এত বেশি সহ্য করেছি, টলারেন্ট, যে আমরা এখনো কিন্তু সহ্য করছি। কারণ গণতন্ত্রের জন্য এটা সহায়ক নয়। কারণ জার্মানিতে গণতন্ত্র আছে, নাৎসিবাদী পার্টি কিন্তু ওখানে ব্যান্ড। কাজে আপনাকে বুঝতে হবে গণতন্ত্রেরও কিন্তু একটা লিমিট আছে, আপনি কতটুকু অ্যাকোমোডেট করবেন। এবং সংস্কৃতিতে আপনার ভাষা ঢুকবে, আপনার এথনিসিটি ঢুকবে, আপনার জাতীয়তাবাদী চেতনা ঢুকবে, আপনার রিলিজিয়ন ঢুকবে, কিন্তু সংস্কৃতি কখনো অপরাধকে অ্যাকোমোডেট করে? অপরাধ কবে থেকে সংস্কৃতিতে ঢোকা শুরু করলো? জামাতে ইসলাম একটি অপরাধী সংগঠন, ওরা ছিল, এবং জামাতে ইসলাম সম্বন্ধে আমাদের নতুন করে কোনো পরীক্ষার দরকার নাই। সব পরীক্ষায় তারা তাদের আসল চেহারা 71 সালেই দেখিয়ে দিয়েছে। তারা নারী ধর্ষণ করেছে, তারা হত্যা করেছে, জেনোসাইড করেছে, অগ্নিসংযোগ করেছে, লুণ্ঠন করেছে, এবং তার সবকিছুকে ধর্মের দোহাই দিয়ে তারা জায়েজ করার চেষ্টা করেছে। এই ধর্মকে নিয়ে এসে ধর্মের অপব্যাখ্যাকারী এই সংগঠন গণতন্ত্রের জন্য সহায়ক না। এরা যতক্ষণ থাকবে গণতন্ত্র হুমকির সম্মুখীন থাকবে। আমি তো মনে করি যে আমরা অনেক বেশি টলারেন্ট। এবং এই যে আপনি সংশোধনের বিষয়টি বলছেন, এটি কিন্তু অ্যাবসলিউটলি একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হয়েছে। এই সংশোধনী নিয়ে আপনার বিপরীত মত থাকতে পারে, কিন্তু আপনি দেখেন 75 পরবর্তী সময় যেভাবে সামরিক শাসকরা সংবিধান নিজের ইচ্ছাই কাটাছেড়া করেছে, দ্যাট ওয়াজ রাদার অ্যাবসলিউটলি আউটসাইড দ্য ডেমোক্রেটিক প্রসেস। কাজে প্রসেস নিয়ে যদি আপনি বলেন, আজকে রাদার অনেক বেশি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হয়েছে। আর ডেমোক্রেসি তো রাতারাতি আমরা সব পেয়ে যাব না, এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার, এবং অনুশীলনের মধ্যে দিয়ে এটা পরিশীলিত হবে, পরিশুদ্ধ হবে। আমরা ডেমোক্রেসি সেই উচ্চ শিখরে এখনো পৌঁছেইনি। এখানে আওয়ামী লীগের ঘাটতি আছে, বিএনপির আছে, আনডাউটেডলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট আপনি এই অজুহাতে জামাতকে জায়েজ করবেন, তার 3টি অপরাধ জায়েজ করবেন, এটি হইতে পারে না। জি, রণ ভাই, আপনি কিছু যোগ করবেন? আমরা ফরহাদ ভাইয়ের কাছে শুনবো। না, প্রথম কথা, ফরহাদ ভাই কতগুলো ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য কতগুলো আক্রমণ করেছেন এবং বলেছেন যে সে একটু সংক্ষেপে হলেও বলা দরকার যে তাজরিনের ব্যাপারে আমরা কিছু করিনি ইত্যাদি ইত্যাদি। তো অ্যাকচুয়ালি উনি এনজিও নিয়ে এত ব্যস্তদের খবর রাখেননি। ব্যাপারটা হচ্ছে যে সেখানে প্রথম দিন যে মানে বিশাল বিক্ষোভটা হয়েছে, সেখানে সরাসরি নেতৃত্ব দিয়েছে আমাদের পার্টির প্রেসিডেন্ট এবং বাসদের জেনারেল সেক্রেটারি ইত্যাদি। আর আজকেও আপনি জানেন না তো, আজকে আমাদের ইসের সামনে ডেমনস্ট্রেশন দিয়েছি। এবং এটাও খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের গার্মেন্টসে যেভাবে মানে তালা বন্ধ করে হত্যা করা হচ্ছে, এই ব্যাপারে আমি সরকারকে এবং মালিক সমিতিকে মানে দারুণভাবে অ্যাকিউজ করছি। শুধু না,
আমি মনে করি যে আজকে তাজজিনের মালিককে যদি মানে গ্রেপ্তার না করা হয়, আমরা বলেছি টাইম দিয়েছি 31-এ, তাহলে আমরা কিন্তু স্ট্রাইক সহ বিভিন্ন জায়গায় যাব। এখন ঘটনা হচ্ছে ফরহাদ মাজার সাহেবের তো শ্রমিকের সঙ্গে যোগাযোগ নেই, উনি জানেন না, উনি তো উবেনিক নিয়ে, এনজিও নিয়ে ব্যস্ত, কবিতা নিয়ে ব্যস্ত। ফলে কুকুর ছিলাম না, হ্যাঁ, আপনি নিশ্চয়ই কবি হিসাবে আপনি আমার শ্রদ্ধেয়, খুব মানে উচ্চমানের কবি, কোনো সন্দেহ নেই। না শোনেন, আমাকে শেষ করে দেন। ফলে আপনি জানেন না, আপনার অজ্ঞতাকে এখানে থাকার চেষ্টা করেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইস্যুটা অন্য ইস্যু, এই ইস্যুর সঙ্গে আরেক ইস্যু, এই নিয়ে আমি তর্ক করতে চাই না। আপনি যে এরপরে আমাকে আরো কিছু গালিগালাজ করেন, কিন্তু ইস্যুটা হচ্ছে জামাত ইস্যুটাকে তার সঙ্গে ধর্ম ইত্যাদি মিক্সড আপ করবেন না। ধর্ম ডেফিনেটলি, ধর্মীয় স্বাধীনতার পক্ষে আমি দাঁড়াবো, ধর্মীয় প্রত্যেকটা দলের প্রত্যেকটা ব্যক্তির ধর্মমত প্রকাশ করার অধিকার আছে, ধর্মীয় স্বাধীনতার পক্ষে দাঁড়াবো। এবং রাষ্ট্র ধর্মকে বেআইনিও করেনি, আক্রমণ করেনি, কিছুই করেনি, বরং বাড়াবাড়ি করেছে অনেক ক্ষেত্রে। কিন্তু যে কথাটা আপনি বললেন, সেইটে সবার গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না, তাহলে হিটলারের পার্টির আজকে থাকার কথা। জি, আমরা একটু ফরহাদ ভাইয়ের কাছে শুনি যে ফরহাদ ভাই, এবং আমার দেশের হিস্ট্রিটাও খেয়াল রাখতে হবে, কিভাবে এই দেশটা জন্মগ্রহণ করেছে একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে। কোনো বিপ্লবের পরে, কোনো সশস্ত্র সংগ্রামের পরে, সেটা কমিউনিস্ট বিপ্লব হোক, ন্যাশনালিস্ট রিভলিউশন হোক, ডেমোক্রেটিক রিভলিউশন হোক, সেই 19বিংশ শতাব্দীর ইউরোপের বিপ্লব হোক, সোভিয়েত আর চীনের কমিউনিস্ট বিপ্লব হোক, অথবা কোনো স্বাধীনতা সংগ্রাম হোক, তার বিরুদ্ধ শক্তি তাকে কখনো অ্যালাউ করে না। ফলে জামাতকে বেআইনি না করাটাই হচ্ছে ভুল, অন্যায়, অগণতান্ত্রিক। প্রথম কথা হলো যে 71 সালে যুদ্ধের পরে জামাতকে যখন রাজনীতি করতে দেওয়া হয়েছে, এবং যুদ্ধের পরে তাকে প্রতিটি দল যখন তাকে পুনর্বাসিত করেছে এবং এখনো পর্যন্ত তাকে এখন নিবন্ধিত রেখেছে, এখন যদি আপনারা জামাতকে বন্ধ করতে চান, আপনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমাকে ভাববার কোনো কারণ নাই যে আমি এতে খুব বেশি আমি এর বিরোধিতাও করবো, এটা পক্ষে থাকবো। প্রথম কথাটা হচ্ছে তাদের দুজনের প্রতি আমার বক্তব্যটা হলো এই যে তারা জামাতের বিরোধিতা করতে গিয়ে আরো দুটি অগণতান্ত্রিক দলকে তারা সমর্থন করেছেন, ওখানে হচ্ছে আমার আপত্তি, অন্য কিছু নয়। কারণ তারা এটা করবে, দুটো দলই, যে আওয়ামী লীগ বলুন কি বিএনপি বলুন কি এছাড়া অন্যান্য যারা দলগুলো আছে, তারা নিজেদেরকে মনে করে তারা প্রগতিশীল, তারা অগণতান্ত্রিক, তারা নিজেদেরকে জাস্টিফাই করার জন্যে, তাদেরকে লেজিটিমাইজ করার জন্য এখন জামাত ইস্যুটাকে তারা সামনে নিয়ে আসছে। জামাতকে নিষিদ্ধ করুক কি করুক, এটা আমার কাছে এটা ইররিলেভেন্ট, জামাতের প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে এটার দ্বারা বাংলাদেশের যে রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের সমাধান হবে না। আজকে যখন আপনি বলছেন যে জামাতে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা পুলিশকে আক্রমণ করছে, এই করছে, হ্যাঁ করছে, কিন্তু আমি তো দেখছি যে বাংলাদেশের জনগণ যদি সত্যিকার অর্থে মনে করতো যে ইসলামী ছাত্র শিবির তাদের শত্রু, তারা তো জামাতের ছেলেদেরকে ধরে ধরে পুলিশ হাতে তুলে দিত। বলে আমরা যখনই বাস্তবতা থেকে যখন আমরা চোখ ফিরি নেই, নজর ফিরিয়ে নেই, এই ব্যাপারটাই আমি একটু আপনাকে থামাই। আমরা যদি যখন জানি যে ধরা যাক কোন স্বৈরাচার আমাদের গণশত্রু বা স্বৈরাচার আমাদের, আমরা কি দেখেছি কোন সময় যে তাদের স্বৈরাচারদের সহযোগীদের জনগণ ধরে ধরে পুলিশ হাতে তুলে দিয়েছে? স্বৈরাচার বাংলাদেশে যখন আপনি জনগণের মধ্যে এখানে রাষ্ট্র যখন আপনার এদের বিরুদ্ধে, রাজনৈতিক দলগুলো যখন এদের বিরুদ্ধে, তার মানে ধরা উচিত যে বাংলাদেশে 90% লোক জামাতে ইসলামের বিরুদ্ধে। যদি আমি এটা যদি ধরে নিই, অনুমান করে নিই তাদের দুজনের কথা শুনে, তাহলে তো আজকে তো ইসলামী ছাত্রছাত্রীদের রাস্তাতে নামারই কথা না। তাহলে আমরা যখন বলতেছি যে যদি এটা না হয়ে থাকে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে বোঝার ক্ষেত্রে আমাদের মারাত্মক কিছু ঘাটতি আছে। এটা বোঝার ক্ষেত্রে আমি ওই প্রসঙ্গে পরে আসতেছি। নিঃসন্দেহে চোরাগোপ্তা হামলা হচ্ছে রাষ্ট্রের ব্যাপার, পুলিশ দেখবে, পুলিশ করতে পারে, এটা পুলিশের সমস্যা। যদি আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্ট করে, তাহলে এটাকে সমাধান করবার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমরা যারা মনে করি যে আমরা গণতান্ত্রিক রাজনীতি যখন আমরা ধারণ করছি, আমাদেরকে খেয়াল করতে হবে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উদ্ধারের পথ কি। আমি সেক্ষেত্রে মনে করি জামাতকে নিষিদ্ধ করলে এটা কোনো সমাধান নয়, এটা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতির এটা সমাধান নয়। সমাধানটা হতো যে যদি আমরা 71 সাল থেকে শুরু করে যেন বলছি, এটা করার পরে বাংলাদেশের পলিটিক্যাল কনসিকুয়েন্সগুলো কি হয়েছে, পরবর্তীকালে প্রত্যেকটা রাজনৈতিক দল কি করে জামাতের সঙ্গে আপনার আঘাত করেছে, তাদের সঙ্গে
যুক্ত করেছে। এখন আমি মনে করি যে ক্ষমতাসীন রাজনৈতিক দল জামাতের সঙ্গে আঁতাতে চেষ্টা করছে, যেহেতু তারা বিএনপিকে বাদ দিয়ে তারা আগামী দিনে ইলেকশন তারা করতে চাচ্ছে। ফলে এই বাস্তবতাকে বাদ দিয়ে যেন আমরা সিঙ্গুলারলি ফোকাস করি যে জামাত একটা 71 সালে এই ভূমিকা পালন করেছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করা দরকার। এতে কি কি ভুল আমরা করি? প্রথমত, আমরা বাংলাদেশে ইসলাম কোশ্চেনটা কমপ্লিকেটেড কোশ্চেন দেন আদার কান্ট্রিজ। অন্যান্য দেশের তুলনায় 71 সালে তাদের এই মানবতা বিরোধী ভূমিকার জন্য, তাদের এই ঘৃণ্য ভূমিকার জন্য আজকে ইসলাম প্রশ্নটা বাংলাদেশে 71 সালের সঙ্গে জড়াজড়ি করে আছে। এটা কমপ্লিকেটেড, এটা একটা ম্যাসি ইস্যু। এবং ম্যাসি ইস্যু থেকে বেরিয়ে আসার জন্য যে পরিমাণ বুদ্ধি দরকার, যে পরিমাণ আমাদেরকে সতর্কতা দরকার, যেভাবে আমরা বিপুল সংখ্যক তরুণরা যারা জামাতের দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে, যারা 71 সালে জন্মগ্রহণ করেন নাই, এদেরকে যদি আপনি আলাদা করতে চান তাহলে আপনাকে আরো অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, আপনাকে ইডিওলজিক্যালি আরো অনেক বেশি পরিণত বুদ্ধির পরিচয় দিতে হবে, এবং একই সঙ্গে আপনাকে রাজনৈতিক ক্ষেত্রে, আপনার চর্চার ক্ষেত্রে আপনাকে আরো সতর্ক থাকতে হবে। জামাত বিরোধীতে 71 সাল বলে পরিণতি বুদ্ধির কোন সাজেশন আপনার? আমার নিশ্চিত, যেটা আমি 71 সাল থেকে আমরা করে আসছি, আমরা মনে করছি বাংলাদেশের আমরা যেটাকে যেসব বয়ানগুলো তৈরি করি আমাদের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, সেই বয়ানের মধ্যে নিঃসন্দেহে মুশকিল আছে। কারণ আমরা যখন বাঙালি জাতীয়তাবাদের 71 কালকে যে বয়ানটা শুনে এসেছি, সকলে মনে করে না বয়ানটা শুনেছি আমাদের 71 সালে আমরা ইসলামকে পরাজিত করেছি। মানে ইসলাম যে বাংলাদেশের সংস্কৃতির অংশ, আমি এটাকে যে বাঙালি জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত একটা বয়ান আকারে গড়ে আমাদেরকে দেখাতে হবে যে এই দেশের যে হাজার বছর ইতিহাসের মধ্যে এটাও একটা ইতিহাসের অংশ, এটাকে আমরা করি। 71 সালে তো ইসলাম আমাদের প্রতিপক্ষ ছিল না। 71 সালে প্রতিপক্ষ ছিল না, এই বয়ানটা তো আমরা বাঙালি জাতীয়বাদ বলতে এই বয়ানটা তৈরি করেছি আমরা। না ঠিক আছে, আমি বাঙালি জাতীয়বাদের যে বয়ানটা আমি পাঠ করি সেই বয়ানের মধ্যে এটা নাই, এটা অনুপস্থিত সম্পূর্ণ। এখন আপনি এটা যখন আপনি করেন এই বয়ানটা, তখন সভাপতি বাংলাদেশের একটা সংখ্যক লোক তখন ভিন্ন রাজনীতির দিকে সে চলে যায়। সে মনে করে যে এখান থেকে ইসলাম বিপন্নের প্রশ্ন তার মনে আসে, সে মনে করে যে এখানে সে বাঙালি মুসলিম হওয়ার পরেও তার যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসটা এখান থেকে আমরা এটাকে বাদ দেবার চেষ্টা করি। আমি শেষ কথা বলি, আজ যদি ফ্যাসিজমের কথা বলছি, জামাত একটা অত্যন্ত খারাপ দল হতে পারে, অত্যন্ত ক্রিমিনাল দল হতে পারে, ফ্যাসিজমের একটা গণতান্ত্রিক একটা জনপ্রিয় ভিত্তি থাকে। ফ্যাসিজম ভিত্তি ছাড়া পারে না। বাংলাদেশের ফ্যাসিজমের সবচেয়ে বড় প্রমাণটা হচ্ছে বাঙালি জাতীয়বাদী রাজনৈতিক দ্বারা, কারণ এর পক্ষে সবচেয়ে বেশি সাপোর্ট আছে। এই সাপোর্টের ভিত্তিতে সে গণতন্ত্র বিরোধী, বাংলাদেশ নাগরিক অধিকার বিরোধী সে ভূমিকা সে পালন করতে পারে। জামাত ভিন্ন ভূমিকা, কিন্তু ফ্যাসিজম সম্পূর্ণ চরিত্রের দিক থেকে আলাদা। আমার মোহাম্মদ আরাফাতের কাছে এসে আবারও বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আমি একটি প্রশ্ন নিয়ে ফিরে আসবো যে জনাব ফরহাদ মজুমদার বলছিলেন যে জামাত ইসলামী নিষিদ্ধ করাই এইটার সমাধান নয়, কারণ 71 সালের যে বয়ানটা উনি পাঠ করেন সেই বয়ানের মধ্যে উনি দেখতে পাচ্ছেন যে ইসলামকেই মুক্তিযুদ্ধের বা আমাদের অনেকটা বাংলাদেশ অনেকটা প্রতিপক্ষ করে তোলা হয়েছে। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনি একটু বলবেন যে জনাব ফরহাদ মজুমদার বলছিলেন যে জামাত ইসলামী নিষিদ্ধ করাই একমাত্র সমাধান নয় এই সহিংসতা বা সংঘাত থেকে উত্তরণের। না, একটা বিষয়ে আমি ওনার সাথে একমত পোষণ করি যে জামাতে ইসলামকে বিভিন্নভাবে প্রতিহত করার প্রয়োজন আছে, থিওলজিক্যালি, আইডিওলজিক্যালি। আই এগ্রি উইথ হিম, এবং আমি নিজে এটা বিভিন্ন জায়গায় বলেছি যে জামাতে ইসলামী যে আদর্শটা, সেই আদর্শটাকে আপনাকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে, রাজনৈতিকভাবে করতে হবে, সাংস্কৃতিকভাবে করতে হবে, এবং আপনার থিওলজিক্যালিও করতে হবে। এটার কারণটা আপনাকে বলি। কিছুদিন আগে আমি একটা ইন্টারেস্টিং একটা ভিডিও ফুটেজ দেখলাম, যেখানে মওদুদী সাহেব, যিনি জামাত ইসলামের ফাউন্ডার, তার সন্তান ছেলে বেঁচে আছেন, এবং তার একটা ইন্টারভিউ বলছে যে তারা 9 ভাই বোন, এবং তাদের কাউকে মওদুদী সাহেব মাদ্রাসায় পড়াননি, সবগুলোকে ইংরেজি মিডিয়ামে পড়েছেন। এবং তারা কখনো যদি জামাত ইসলামের যে ছাত্র সংগঠন পাকিস্তানে যেটি, যার নাম হচ্ছে জমিয়ত, তাদের কোনো সাংগঠনিক কাজে অংশগ্রহণ করতে যেত, মওদুদী সবসময় তাদেরকে বকাঝকা করেছে এবং কখনো তার আশেপাশে ঘেঁচতে দেয়নি। এবং মওদুদীর ছেলে নিজে বলছে যে এই জামাতে ইসলামের আইডিওলজিটা এটা হচ্ছে ড্রাগের মতন। একজন ড্রাগ ডিলার যেমন গোটা বিশ্বে ড্রাগ ছড়িয়ে বেড়ায় তার ব্যবসার জন্য, কিন্তু ঘরে ড্রাগ ঢুকতে দেয় না, ঠিক মওদুদী একইভাবে জামাতে ইসলামকে ব্যবহার করছে। কাজে আজকে যারা শিবির করছে, ইন এ ওয়ে আমি কিন্তু তাদের প্রতি সিম্প্যাথেটিক, বিকজ তাদের তো ব্রেন ওয়াশ করে এই ভুল পথে পরিচালিত করানো হয়েছে। এবং সেখানে আবার অর্থনৈতিক ব্যাপারও আছে, আপনাকে বুঝতে হবে। সাধারণ পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু রাজনৈতিক কর্মীকে পালতে পারে না। সাধারণ পলিটিক্যাল পার্টিগুলো রাজনৈতিক কর্মীরা রাদার এখানে কন্ট্রিবিউট করে, ক্ষেত্র বিশেষে বিচ্ছিন্নভাবে অনেকে পাওয়ার অ্যাবিউজ করে, বিভিন্নভাবে অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, দ্যাটস আ পার্ট। বাট ইন জেনারেল মেজরিটি অফ দ্য কেসে কর্মীরা কিন্তু কন্ট্রিবিউট করে। জামাতের ক্ষেত্রে কর্মীদেরকে পালা পোষা হয়, তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়। এখানে আরেকটি বিষয় আছে। দ্বিতীয় জিনিস যেটি আমি বলতে চাই, যে জামাত ইসলাম আর ইসলাম কিন্তু এক জিনিস নয়, আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের মেজরিটি মানুষ ধার্মিক এবং ধর্মভীরু, অথচ অ্যাট দ্য সেম টাইম অসাম্প্রদায়িক। আমাদের গ্রাসরুটে, তৃণমূলে কিন্তু এটাই চেতনা। এবং এই ধার্মিক ধর্মভীরু মানুষগুলোই কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় জাগ্রত হয়ে
মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছে এবং এই মুক্তিযুদ্ধ ছিল একটি ফ্যাসিবাদী ধর্মের অপব্যাখ্যাকারী গোষ্ঠীর বিপক্ষে একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। এটার সাথে ইসলামের বিপক্ষে থাকলে তো প্রশ্নই ওঠে না এবং আমি মানুষকে বলতে শুনেছি যে আল্লাহ আমাদের পক্ষে ছিল বলেই তো আমরা জিতেছি। কাজে এইখানে কিন্তু মোটেও এখানে আপনি যখন অসাম্প্রদায়িকতার কথা বলবেন, আপনি যখন ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, আপনি যখন আধুনিকতার কথা বলবেন, এর অর্থ এই দাঁড়ায় না যে আপনি ইসলামের বিপক্ষে দাঁড়াচ্ছেন। এর অর্থ হয়তো এই দাঁড়াতে পারে যে আপনি জামাতে ইসলামের বিপক্ষে বলছেন, সেটি তো হতেই পারে। কাজে আজকে এই ধর্মকে কেন্দ্র করে এর উপরে ভর করে কিছু রাজনৈতিক দল যেভাবে ধর্মকে আপনার অপব্যাখ্যা দিয়ে আজকে যেভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যার ফলশ্রুতি যারা আধুনিকতার কথা অসাম্প্রদায়িকতার কথা বলছেন তাদেরকে দেখানো হচ্ছে অ্যাজ ইফ তারা ধর্মের বিপক্ষে কথা বলছেন, সেটি মোটেও সত্যি নয় এবং সঠিক নয়। রণা ভাই আপনি? না, আমি তো ওনার সঙ্গে সম্পূর্ণ একমত এবং এটাও একমত যে এই শুধু ব্যান করাটাই যথেষ্ট নয়, তাকে ইডিওলজিক্যালি ফাইট করতে হবে, তাকে সব দিক থেকে ফাইট করতে হবে, কালচারালি ফাইট। রণা ভাই, আমি একটা প্রশ্ন আপনাকে আলাদা করে করতে চাই যে আমরা যদি সবাই একমত হই যে জামাত ইসলামকে ব্যান করা হোক, তাহলে জামাত ইসলামকে ব্যান কেন করছে না সরকার? কি মনে হয় সরকার এটা মানে সরকার আপনার কি মনে হয় কেন করছে না? দেখেন, একটা সময় তো জামাত ইসলাম অলরেডি ব্যান হয়ে গিয়েছিল, যখন অল্প কিছুদিনের জন্য আমরা সংবিধানটা পেয়েছিলাম, অল্প কিছুদিন, খুব ভেরি শর্ট টাইম, যখন এই হাইকোর্টের রায় বলা হলো যে ৭১-এর সংবিধান ফিরে এসেছে, তখন অটোমেটিক্যালি হয়ে গেল। সেটাকে কিন্তু এই গভর্নমেন্ট আবার এই পঞ্চদশ সংশোধনী দিয়ে আবার জামাতকে পুনর্জীবিত করলো। একবার জিয়াউর রহমান করছে পুনর্জীবিত, আর তারপরে আনফরচুনেটলি বঙ্গবন্ধু কন্যা পুনর্জীবিত করলেন। দুটোর মধ্যে একটি ছোট্ট পার্থক্য, জিয়াউর রহমান মৃত জামাতকে পুনর্জীবিত করেছে, আর বঙ্গবন্ধু কন্যা হয়তো জীবিত জামাত যাকে মেরে ফেলা যেত তাকে আবার মৃত্যুর হাত থেকে মেরে ফেলা হয়েছিল, দুটোই পুনর্জীবন, মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে। আমি সেটা কোনো কথা না, সে প্রশ্ন আমি আরেকটা খালি ছোট্ট কথা বলতে, সেটা হচ্ছে যে ৭১ সালের যুদ্ধ আর ইসলাম এটাকে যে মিক্সড আপ করছেন, এটা তো একেবারেই ঠিক না। এটা ফ্যাক্ট, মানে ফ্যাক্ট হিসাবেই সত্য না, ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হিসাবেই সত্য নয়। আপনি যে বলেন আল্লাহ অনেকের পক্ষে ছিল বলে এই করেছে, আমি তখন দেখেছি যে বহু লোক নামাজ পড়ছে, করছে বলে মানে দোয়া করছে যে আমার এই যখন মানে ছেলেরা তখন যাচ্ছে যুদ্ধ করতে তখন মা নামাজ পড়ছে, এগুলো আমার নিজের চোখে দেখা ঘটনা। তা এমনি তো তালিকা তো পাওয়া যায়, অনেক মসজিদের ইমামও আসলে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সক্রিয় অংশগ্রহণ করেছেন বা ক্লারিক। ফলে এইটাই আনা কিন্তু খুব কনফিউজ করে ফেলা, রাইট। এবং ইন এ সেন্স আমার ৭১ সালের যুদ্ধটা আপনাকে আমাকে না জনগণ আমরা কেউ জনগণ রিপ্রেজেন্ট করি না, আমরা আমাকে বলতেন আমরা নিজেদের কথা বলি। আপনি যখন জনগণের পক্ষে কথা বলছেন আমিও তো বলতে পারি, তো আমি জনগণের পক্ষে বলি না, আমি আমার কথা বলছি। আমি কখনো এই প্রিটেন্ড আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এইভাবে প্লেসিংটা কনফিউজ করে, আপনি কনফিউজ হন। আচ্ছা, আমি হচ্ছে, হ্যাঁ আমি দাবি করি হচ্ছে তোর ভাই, আমি তো হচ্ছি আপনার কথা কনফিউজ হচ্ছে। কথাটা শেষ করতে কনফিউজ হচ্ছে এই কারণে যে ইউ আর ইকুয়েটিং, যে ধর্মবিরোধী যুদ্ধ আর স্বাধীনতা যুদ্ধটাকে ইকুয়েট করছেন বলে মনে হচ্ছে আমার। রাইট। কথা বলা অর্থ হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে তাকে ম্লান করে দেওয়া, সেটা মহান মুক্তিযুদ্ধ, আপনি আপনার মহান মুক্তিযুদ্ধ, আমরা অন্য আমাদের ভিন্ন রকম না। আমি তো মনে করি আমি আপনার মতো করে মনে করি, আপনার কাছে মহানতা কি জিনিস সেটা আমি এখন বুঝতে পারলাম। আমরা প্রসঙ্গে ফিরে আসি যে আমি শেষ করি একটু। প্রথমত প্রশ্নটা হচ্ছে এই যে ৭১-এর পরে জামাত যে সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের প্রধান কারণটা ছিল কমিউনিস্টদের সে সময় তখন তাদের যে আবির্ভাব, তাদেরকে মোকাবেলার জন্য এটা একটা ক্লাস অ্যালায়েন্সটা ছিল। ফলে এটা বলার কোনো কারণ নাই যে এরপরে খালি শুধুমাত্র জিয়াউর রহমান আসার পরে জামাত পুনর্বাসিত হয়েছে, বা এখন হওয়ার পরে জামাতকে আমরা ৭১-এর পরে জামাতকে আবার বাংলাদেশের রাজনীতি ফেরত আনবার পেছনে যে মূল যে জিনিসটা কাজ করেছে সেটা হলো এই যে সে সময় যে বামপন্থীদের যে রাজনীতি, আওয়ামী লীগ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারে ৭২ থেকে ৭৪ সালের সময় ডেফিনেটলি, তখন আপনি যদি গোলাম আজম সাহেবের লেখা যদি পড়েন, তিনি পরিষ্কার করে বলছে যে আমাদের মিত্র কিন্তু আওয়ামী লীগ, আমাদের মিত্র হচ্ছে আওয়ামী লীগ, আমাদের মূল শত্রু কিন্তু কমিউনিস্টরা। মানে আমাদের যে কমিউনিস্টরা আমাদের পাশে যিনি বসে আছেন ওনারা ভুলে গেছে হিস্ট্রিগুলো, যে তখন কিন্তু অ্যালায়েন্সের ভিত্তিতে কিন্তু বাংলাদেশে সে সময় প্রায় ৩০,০০০। গোলাম আজম সাহেবের জীবনে যা দেখেছি বইয়ের কথা বলছেন? জীবনে যা দেখেছি তার অনেক স্টেটমেন্টও আছে, তার মধ্যে তিনি পরিষ্কার, এটা তো বোধহয় ৬৮-৬৯ সালে কথা বলেছেন, ৭১-৭২ সময় এখানকার যে জামাত ইসলামী যে ডকুমেন্টগুলো ছিল, যেসব লিফলেট তাদের ছিল, তার মধ্যে পরিষ্কার কমিউনিস্টরা মূল শত্রু, সেটা ঠিক আছে, কমিউনিস্টদের মূল শত্রু সবসময় তাদের মধ্যে ছিল, এবং এখনো তারা মনে করে কমিউনিস্টদের মূল শত্রু। জি, সেটা জামাতের এখন
তখনই কিন্তু তাদের পলিটিক্যাল কিন্তু জামাতের ফিরে আসার ব্যাপারে আওয়ামী লীগের আমি যে এটা এই ইডিওলজিক্যাল অ্যালায়েন্স গুলো, ক্লাস অ্যালায়েন্স গুলোর কারণে জামাত একটা পলিটিক্যাল পার্টি আকারে, যেটাকে তারা ফ্যাসিস্ট বলতেছে, খারাপ বলতেছে, এটা একটা ক্লাস অ্যালায়েন্সের কারণে বাংলাদেশে টিকে রয়েছে। এটা কিন্তু জাস্ট সিম্পলি আপনার হঠাৎ করে বাংলাদেশে এটা হাজির হয় নাই যে আপনার একজন কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা কোনো পার্টিকুলার রাজনৈতিক নেতা এটা করেছে, আমি মনে করি না। আমি যেন বারবারই আলোচনাটাকে রাজনৈতিক দলের বাইরে ব্রড সোশ্যাল ইস্যুতে আপনার নিতে গেছে। এখন আমি আপনার প্রশ্নটা উত্তরটা দেবো যে ব্রেইন ওয়াশ কিন্তু জামাত একা করে না, ব্রেইন ওয়াশ কিন্তু আওয়ামী লীগও করে, ব্রেইন বিএনপিও করে। এবং আপনি যে টাকা পয়সার যে কথা বলতেছেন, টাকা পয়সা জামাত যদি তাদের দলকে যদি আপনার টাকা দেয়, তাহলে ওই লুটপাটের টাকা, টেন্ডারের টাকা থেকে আরম্ভ করে যত রকম রাষ্ট্রীয় লুণ্ঠনের টাকা কিন্তু দুটো দলে কিন্তু আপনার করে। ফলে এইগুলোর দ্বারা কিন্তু জামাতকে সমালোচনাটা করা, এই মোরাল সমালোচনা করা আমি কোনো ভিত্তি আমি আসলে এখানে কখনো একটা ভিত্তি হতে পারে যে আওয়ামী লীগ বিএনপি কখনোই দাবি করে না যে তারা আল্লাহর দল বা তারা আদর্শিক দল। জামাত দাবি করে যে তারা আল্লাহর দল, তারা আদর্শিক দল। শুনুন, আপনি আল্লাহর জায়গা মুক্তিযুদ্ধের থেকে বসান, একই জিনিস তফাৎ। আমরা একমাত্র মুক্তিযুদ্ধের দল আর আমরা একমাত্র আল্লাহর দল। আপনি কি করে জনগণের মত আপনি আকর্ষণ করবেন তার দ্বারা প্রত্যেকে লেজিটিমেট করার জন্য রাজনীতি, মানে এই স্লোগানটি অনেক অগণতান্ত্রিক মনে হয় কিনা যে আমরা আল্লাহর দল? রাজনৈতিক দলই না, আমার কাছে প্রতিটি রাজনৈতিক দলই তাকে বৈধ প্রমাণ করার জন্য, জনগণকে কাছে হাজির করার জন্য তার নিজের একটা বয়ান সে তৈরি করে। ফলে ৭১ সালকে যখন একটা দল তাদের রাজনীতিকে বৈধ করার জন্য বারবার ব্যবহার করে, আরেকটি দল ঠিক তেমনি তাকে তার বিরোধিতা করার জন্য আল্লাহকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে। এইটাই তো হচ্ছে। ফলে এটার দ্বারা আমরা এই মোরাল ক্রিটিসিজম করে আমরা পলিটিক্সকে মোকাবেলা করতে পারবো না। এটা দুটো একই চরিত্রের জায়গায়, আপনি চরিত্র কোনো তফাৎ নাই। ইটস এ কোশ্চেন হবে তারা কোন ইডিওলজিকে তারা ব্যবহার করছে আর কোন ইডিওলজিকে তারা আপনার বাদ দিচ্ছে। ৭১-এর ব্যাপারটার প্রশ্ন হচ্ছে যে ৭১-এ যে বাঙালি জাতীয়তাবাদী বয়ানটা তৈরি হয়েছে তার মধ্যে ইসলাম শুধু এখানে না, আমাদের শুধু পুরো উপমহাদেশে যে ইসলামের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের যে একটা ভালো দিক আছে তার মন্দ দিক আছে। এই দেশে তিতুমির আসছে, হাজী শরীয়তুল্লাহ আসছে, এখানে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট হয়েছে, এখানে ইসলামের সুফিদের একটা ভূমিকা আছে, তাদের সোশ্যাল সামাজিক ক্ষেত্রে, তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, কালচারাল ক্ষেত্রে ভূমিকা আছে। এটা কখনোই আমরা দেখি নাই যে বাঙালি জাতীয়বাদী বয়ানের মধ্যে এটা তার যথাযোগ্য সম্মান, তার যথাযোগ্য স্বীকৃতি তাকে নিয়ে আসা, এটা আমরা কখনো এটা করি নাই। আমরা এটাকে সবসময় সিস্টেমেটিক্যালি এটাকে এক্সক্লুড করে রেখেছি। আমাদের এখনো পর্যন্ত বাঙালি জাতীয়বাদী সংস্কৃতির মূল সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর, মূল সাংস্কৃতিক যেসব উৎসের জায়গা, এটা এখনো পর্যন্ত কলকাতা কেন্দ্রিক। কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি, যে জনগণের যে সংস্কৃতি, এটা কখনো এটা বোধহয় গত ১০ বছর আগে যেমন সত্য ছিল, গত ১০ বছর আগে সত্যি যত ছিল এখন বোধহয় ততটা সত্যি না। সত্যি তা ওদের জন্য আমাদের অনেকটা লড়াই করতে হয়েছে। ফলে এটা বাঙালি জাতীয়বাদী বয়ান না, এটা বাঙালি জাতীয়বাদের বাইরে অন্যান্য বাংলাদেশের কালচারাল প্রোগ্রেসিভ যেসব কালচারাল মুভমেন্টগুলো গড়ে উঠেছে তার মধ্যে দিয়ে এই জিনিসটা গড়ে উঠেছে। কোনো পলিটিক্যাল পার্টি এটাকে কখনো নাড়চাড় আপনি করে নাই। বা আপনি যদি মনে করেন যে থিওলজিক্যাল যে ক্রিটিকের কথা বলেছেন, এটা করার জন্য সবচেয়ে উপযুক্ত দল ছিল বাংলাদেশের বিএনপি কিন্তু থিওলজিক্যাল আর্গুমেন্ট, বিএনপিকে আমি রাজনৈতিক দলই মনে করি না। ফলে ওটা আমার হিসাবের মধ্যে আসে না। আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে উঠে এসেছে। খুব ছোট করে বলি, এই ইকোনমিক যে ডিসক্রিমিনেশনটা ছিল পাকিস্তানি আমলে, তার আগেও আপনার মনে আছে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেয়া হবে না, এই যে একটা ইম্পোজ করার চেষ্টা করে, তার বিপক্ষে একটা লড়াই শুরু হলো পাকিস্তানি আমলে। রবীন্দ্রনাথ কিন্তু একটা বড় অংশ জুড়ে আছে বাঙালি জাতীয়তাবাদী চেতনা, বাট এট দ্য সেম টাইম সুফিবাদীদের আমি বলতে শুনি সুফিজম ইজ অলসো পার্ট অফ দিস, বাঙালি জাতীয়তাবাদী চেতনার অংশ। এবং সুফিদের আমি বলতে শোনাচ্ছি, তারা বলেছে যে ইসলামের ফিলসফিটা আমরা গ্রহণ করবো, কিন্তু আরব কালচারটা আমাদের নিতে হবে না। আমাদের ৪,৫০০ বছরে বাঙালি ঐতিহ্য আছে যেখান থেকে আমরা পিসফুলি কোএক্সিস্ট করতে পারি, আমরা জানি আমরা পারি। সো এইখানে যারা আরব কালচারকে ইম্পোর্ট করে এবং যারা ওহাবিজমকে ইম্পোর্ট করে বাঙালি জাতীয়তাবাদী চেতনার মধ্যে মিলেমিশে ধর্মবিরোধী যেটা আছে তার বাইরে যে জঙ্গিবাদের রাজনীতি শুরু করতে চায়, আমরা তার বিপক্ষে কথা বলছি। কাজে বাঙালি জাতীয়তাবাদ ধর্মের সাথে কোএক্সিস্ট করতে পারে। ফরাদ ভাই, আপনার কাছে খুব ছোট করে শুনবো। আপনি এর আগে বলছিলেন বিএনপিকে আপনি তেমন কোনো রাজনৈতিক দলই মনে করেন না, একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন এবং আপনি সরকার প্রধান হলে কিভাবে কি করতেন? না, প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরুন আমি সরকার প্রধান, হাইপোথেটিক্যাল প্রশ্ন, কারণ আমি যদি বসিয়ে দেওয়া হয় তাহলে খারাপ করবো এটা বলতে পারি আমি নিঃসন্দেহে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এই না, কথা হচ্ছে যে আমাদের যদি আমরা যখনই এই বিভিন্ন রাজনৈতিক ধারাকে যখন আমরা ক্রিটিক করি বা পর্যালোচনা করি, এর একটা নিঃসন্দেহে ইতিবাচক কারণটা হচ্ছে যে আমরা চাই যে তাদের মধ্য থেকে একটা ইতিবাচক রাজনীতি গড়ে উঠুক। মানে আমরা নিঃসন্দেহে কোনো একটা আপনার মাথার মধ্যে কোনো আদর্শ কোনো রাজনৈতিক দল নিয়ে বাস্তবতাকে আপনি নতুন কোনো বাস্তবতা তৈরি করতে পারবেন না, মানে সেটা আমার রাজনীতির নীতি না। আমি মনে করি যে বাংলাদেশে ৭১ সালের ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ৭১-এর আগে ফিরে গিয়ে কোনো রাজনীতি
করবার চিন্তাটা হবে সম্পূর্ণ আত্মঘাতী, এটার কোনো প্রশ্ন আসে না। একই সঙ্গে আমরা যদি এই ৭১ যেটা বলছে যে বাঙালি, যে আপনি যেটা বললেন যে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আদর্শ ছিল, রবীন্দ্রনাথকে তখন রক্ষা করাটা ঠিক আছে না, ভেরি গুড, বুঝতে পারছি, ঠিক আপনি বলেছেন। রবীন্দ্রনাথকে রক্ষা করাটা তখন আমাদের পলিটিক্যাল টাস্ক ছিল, কারণ রবীন্দ্রনাথ আমাদের বাঙালি সংস্কৃতির নিঃসন্দেহে সেটা অংশ। কিন্তু আপনি পরবর্তীকালে যে সুবিধে যে কথা রবীন্দ্র আরব সংস্কৃতি অংশ হতে পারবেন না, এটা কিন্তু আমি বলেছি। আমি যতদূর আমি জানি, আমি ফার্স্ট টাইম যেটা বলেছি যে বাংলাদেশে, হ্যাঁ আমি না, খুব ভালো খুশি হলাম আপনি বলেছেন এটা। আমি বলেছি এই কারণে, তাহলে আমাদেরকে যদি একটা বাঙালি মানে বাংলা ভাষায় আমি বাস করি, যেহেতু এই জন্যই বাঙালি জাতীয়তাবাদের তেমন ক্রিটিক করি, কিন্তু একই পাশাপাশি আমি বলি আমি বাংলা ভাষায় বাস করি, এই ভাষার মধ্যে আমি জগৎকে দেখি, এই ভাষার মধ্যে আমার এক্সপিরিয়েন্সের জায়গা, সেখানে স্বভাবতই আমাকে অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য আমার যে ধর্মীয় সাংস্কৃতিক জায়গা, যেটা আমার কবিতা ইবাদত নামা, যার মধ্যে আমি চেষ্টা করেছি, মানে আমার মতো করে চেষ্টা করবো। এটা করার মধ্যে দিয়ে আমাদেরকে নতুন রাজনীতি করে দিই। একটা শেষ করে দিই, একটা সামরিক বেসামরিক এই যে পার্থক্য আমরা করি, বেসামরিকরাও কিন্তু একনায়কতান্ত্রিক হতে পারে, সামরিকরাও কিন্তু একনায়কতান্ত্রিক হতে পারে। আমাদের প্রশ্নটা হচ্ছে কিন্তু গণতন্ত্র কিন্তু সামরিক বাণী বইতে আসছে কাছাকাছি, এটা ইররিলেভেন্ট এখন বাংলাদেশের রাজনীতি, মানে গণতন্ত্রটাই আসলে কথা। রণ ভাই, আপনি 10 সেকেন্ড যদি শেষ লাইনটা বলে দেন। 10 সেকেন্ড বলবো যে উনি অনেক কথা বলেছেন, তার কিছু কথা সত্যতাও আছে, কিন্তু সামগ্রিকভাবে যে বক্তব্যটা রেখেছেন রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, ধর্ম থেকে আরম্ভ করে ৭১ সাল, এটা হাইলি রিয়াকশনারি। এক কথা, আমার কথা হচ্ছে এমন প্রতিক্রিয়াশীল মানে বক্তব্যকে প্রতিক্রিয়াশীল বলা যায়, আমাদেরকে শেষ করতে হবে। তবে আমরা আশা করব যে এই সবকিছুর মধ্যে থেকে কিছু শুভ বেরিয়ে আসবে। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই